থাকবে রাইবোজোম প্লাস মেসেঞ্জার আরএনএ এর সাহায্যে প্রোটিন তৈরি, এবং ট্রান্সফার আরএনএও সেখানে লাগবে। রাইবোজোম, মেসেঞ্জার আরএনএ প্লাস ট্রান্সফার আরএনএ, এই তিনটার সাহায্যে কিভাবে প্রোটিন তৈরি হয় সেটাকে বলা হয় ট্রান্সলেশন। এই আইটেমটা আমাদের করতে হবে, এটা নিয়ে একটু ধারণা আগের দিন দিয়েছি, একটা ভিডিও দেখছো সেখানে। আরেকটা আইটেম আছে আমাদের, সেটা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশনের বাংলা হচ্ছে প্রতিলিপন, যেটার মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি। হ্যাঁ, কিভাবে একটা পুরাতন ডিএনএ থেকে একটা নতুন ডিএনএ তৈরি হয়, এই তিনটা আইটেম আমাদের এখন আর পড়তে হবে। আরেকটা আইটেম আছে আমরা পড়বো, সেটা হচ্ছে জিন, জিন এর গঠন। এই আইটেমগুলো পড়লে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আমি প্রথমে শুরু করতেছি এই ট্রান্সক্রিপশনটা দিয়ে, ঠিক আছে, কিভাবে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। আর সেটা আলোচনা করতে গেলে আমাদের জিন এই বিষয়টা এমনিতে আলোচনা করা লাগবে। আমরা প্রথমে জিন নিয়ে একটু কথা বলবো, তারপরে ট্রান্সক্রিপশন নিয়ে কথা বলবো, তারপরে ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। এই দুইটা নোট আমি আজকে গ্রুপে তোমাদের দিয়ে দিচ্ছি। এই যে প্রোটিন তৈরিটা, ট্রান্সলেশন যেটাকে বলে। আনমিউট কেন জান্নাত? এই দুইটা নোট আমার কাছে করা ছিল, আমি গ্রুপে দিয়ে দিয়েছি। এইটারও নোট করা ছিল, কিন্তু খুঁজে পাইতেছি না। পাইলে তো ভালো, না পাইলে আমি এটা নোট করাই দিব, অসুবিধা নাই। আর এই দুইটা নোট একদম কম্পোজ করাই আছে, আজকে কিছুক্ষণ আগে গ্রুপে দিছি, বুঝাই দিলে হবে, তোমরা খালি নোট তুলে নিবা। তাহলে সবার প্রথমে আমরা জিন নিয়ে একটু কথা বলি। জিন আসলে কাকে বলে? জিন, খেয়াল করো, এটা ধরো একটা ডিএনএ। হ্যাঁ, ডিএনএ তো এরকম অনেক লম্বা থাকে, লম্বা থাকে। ডিএনএ এর গঠন সম্পর্কে আমরা সবাই জানি, দুইটা সুতা এরকম পেঁচানো থাকে, প্রত্যেকটা সুতার মধ্যে অনেকগুলো নিউক্লিওটাইড থাকে, আর নিউক্লিওটাইডের মধ্যে আর এরকমের বন্ড থাকে। এগুলো পুরাতন কথা, এগুলো আর এখন আর শুনতে ভালো লাগে না। একটা সুতা যদি হয় 3 to 5, আর একটা সুতা 5 to 3। এই ডিএনএ এর মধ্যে বেস থাকে, নিউক্লিওটাইডের মধ্যে বেস থাকে, আমরা সেগুলো জানি। এখানে অ্যাডেনিন থাকলে থাইমিন, থাইমিন থাকলে অ্যাডেনিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, ইত্যাদি ইত্যাদি। এই যে বেস গুলো পরপর সাজানো থাকে, এই জিনিসটাকে কি বলে? বলো কি বলে? বেস সিকোয়েন্স। হ্যাঁ, ডিএনএ এর মধ্যে বেস গুলো, এই নিউক্লিওটাইডের মধ্যে বেস বা ক্ষারগুলো যে রীতিতে সাজানো থাকে তাকে বলে বেস সিকোয়েন্স। ঠিক আছে, আসলে এই বেস সিকোয়েন্সের মধ্যেই গোপন ইনফরমেশন আছে। হ্যাঁ, গোপন ইনফরমেশন আছে। এই ইনফরমেশনটা থাকে কি বলা যায়, একেবারে ডিএনএ এর মধ্যে নির্দিষ্ট কিছু জায়গার ভিতরে। যেমন মনে করো এই জায়গার মধ্যে একটা গোপন ইনফরমেশন আছে, এমন একটা ইনফরমেশন এই জায়গার মধ্যে আছে, যে ইনফরমেশন বা বার্তা, যেটাকে তুমি কোড বলতে পারো। কোড মানে হচ্ছে গোপন বার্তা। হ্যাঁ, কোড মানে হচ্ছে গোপন সংকেত। একদিন একটা বারকোড দেখাইছিলাম না তোমাদের, বলছিলাম না যে এটার মধ্যে দেখো অনেকগুলো ইনফরমেশন আছে? তোমাদের ব্যাচে নাকি বলছিলাম? তোমাদের ব্যাচেই বলছিলাম একটা বারকোড নিয়ে কথা? মনে হয় না স্যার। তোমাদের ব্যাচে না? আচ্ছা ঠিক আছে, দেখো খেয়াল করো। আচ্ছা দেখো, এটা মনে করো একটা, এটা কি, এটা একটা স্যানিটাইজার, তার বোতল হাতের কাছে পাইছি, এটাই নিয়ে এসেছি তোমাদের সামনে। এখন দেখো, এখানে একটা বারকোড দেখা যায় না, বলো? এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু এক একটা অর্থ আছে। তুমি যখন স্ক্যানারটা দিবা এটার উপরে,
প্রত্যেকটা লাইন ডিকোডিং করে ওর মধ্যে যে তথ্য আছে সেটা বের হবে। উৎপাদনের তারিখ, তার ওজন, কোন কারখানায় তৈরি হয়েছে, কি কি উপাদান ব্যবহার করা হয়েছে, তার দাম কত, তার ব্যাচ নাম্বার কত, তার এক্সপায়ারি ডেট কত, সব তথ্য এখানে আছে। কিন্তু এমনিতে তো তুমি বুঝবা না, এটার উপরে স্ক্যানার দিতে হবে। অথবা এই যে এটার কি বলে কিউআর কোড, তাই না? এটার উপরেও তুমি স্ক্যান করলে এটার আবার স্ক্যানার আছে, ডিকোডিং করে তথ্যগুলো বের করা যায়। এই ডিএনএর মধ্যেও নির্দিষ্ট কতগুলো জায়গায় এরকমের বিশেষ বার্তা লুকানো আছে। এই বার্তাটাকে যদি পড়া হয়, কিভাবে পড়বো? এখানে যে বার্তা আছে এটা তো আছে ডিএনএর মধ্যে। ধরো এটা একটা কোষ, কোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে এটা হচ্ছে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ। স্যার ক্যামেরাটা জুম আউট করেন স্যার। আচ্ছা, এটা একটা কোষ, কোষের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ। সেই ডিএনএর যেসব জায়গায় এরকমের বার্তা সংরক্ষিত থাকে সেই জায়গাগুলোকে বলা হয় জিন। এবং ওই বার্তা অনুযায়ী এই কোষের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ হবে। কিভাবে? ওই জিন থেকে, সব জায়গা থেকে না কিন্তু, শুধু জিন থেকে, কারণ জিনের মধ্যেই আছে আসল বার্তাটা। বেস সিকোয়েন্স তো সব জায়গায় আছে, কিন্তু সব বেস সিকোয়েন্স দিয়ে তো মিনিংফুল বাক্য হয় না। আমি লিখে রাখলাম ক্যাট, র্যাট, ব্যাট, এগুলোর মিনিং আছে, ম্যাট, মিনিং আছে, কিন্তু তুমি এগুলোর উল্টাপাল্টা করে দিলে সেটা মিনিংফুল হবে না। যেমন এটারে যদি আমি লিখে দেই এরকম MTA, এটা কিন্তু একটা উচ্চারণযোগ্য শব্দ হলো না, এব্রিভিয়েশন হতে পারে, কিন্তু এটা তো আর ওয়ার্ড হলো না। কি বুঝো না জিনিসটা? এটা মিনিংলেস, এটা মিনিংলেস, কিন্তু এটা মিনিংফুল। এইভাবে ডিএনএর ভেতরে ভেতরে যেখানে মিনিংফুল বার্তা আছে ওই জায়গাগুলোকে বলা হয় জিন। ওই বার্তাটা ট্রান্সক্রাইব করে, হ্যাঁ, একটা আরএনএ এর মধ্যে চলে আসবে, একটা আরএনএ তৈরি হবে ওই ডিএনএর ভেতর থেকে, যেটাই এখন আলোচনা করব। সেই আরএনএ এর নাম হবে মেসেঞ্জার আরএনএ। ওই আরএনএটা তৈরির পরে এই নিউক্লিয়াসের ভেতর থেকে বাইরে বের হয়ে আসবে, তারপর এসে রাইবোজোমের মধ্যে ঢুকবে, রাইবোজোম সেই বার্তা পড়বে আর সেই অনুযায়ী প্রোটিন তৈরি করবে। প্রোটিন তৈরির কৌশলটার নাম ট্রান্সলেশন। কিন্তু একটা কথা আছে, একটা প্রোটিন সেটা যে তৈরি হবে কিভাবে? মেসেঞ্জার আরএনএর ভেতরে যে কোডন গুলো থাকবে, 3টা করে বেস পাশাপাশি থাকলে তাকে একটা কোডন বলে, আমরা জানি। সেই কোডন গুলো মিনিংফুল হতে হবে, এবং একটা মেসেঞ্জার আরএনএর মধ্যে একটা প্রোটিন তৈরি করতে গেলে যতগুলো অ্যামাইনো অ্যাসিড লাগবে সবগুলো অ্যামাইনো অ্যাসিড যেন সে ধরে ধরে নিয়ে আসতে পারে, ঠিক ততগুলো কোডন থাকতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, নির্দিষ্ট সংখ্যক প্রোটিনের মধ্যে নির্দিষ্ট সংখ্যক অ্যামাইনো অ্যাসিড থাকে। ধরো তুমি একটা এনজাইম তৈরি করবা, এই প্রোটিন মানে এনজাইম, প্রোটিন মানে হরমোন। মনে করো একটা এনজাইমের কথা বলি, হ্যাঁ, একটা এনজাইম, মনে করো এনজাইমটার নাম হচ্ছে কাইনেস। কাইনেস এটা একটা এনজাইম। এই এনজাইমের কাজ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো বিক্রিয়ক পদার্থের সাথে ফসফরাসকে যুক্ত করতে পারে। যে এনজাইম এই কাজ করতে পারে তাকে বলে কাইনেস। ফসফরাস যুক্তও করতে পারে, মুক্তও করতে পারে। এখন মনে করো এই এনজাইমটা তৈরি করতে গেলে অ্যামাইনো অ্যাসিড লাগবে 50টা। কয়টা অ্যামাইনো অ্যাসিড লাগবে? 50টা। 50টা। এবং সেই অ্যামাইনো অ্যাসিড গুলোর আবার সিকোয়েন্স নির্দিষ্ট। এরকম মনে করো অ্যামাইনো অ্যাসিড গুলো এরকম জোড়া লাগবে, এটা গ্লাইসিন হতে হবে, এটা লিউসিন, এটা সিরিন, এটা থ্রিওনাইন, এটা সিস্টিন, এরকম। এখন তুমি যদি
50টার জায়গায় 49টা অ্যামাইনো অ্যাসিড দাও, তাহলেও কিন্তু এই কাইনেজ এনজাইমটা তৈরি হবে না। আবার যদি 50টার জায়গায় 51টা দাও, তাহলেও কাইনেজ এনজাইম তৈরি হবে না, অন্য একটা অ্যামাইনো অ্যাসিড এনজাইম তৈরি হবে। আবার অ্যামাইনো অ্যাসিড গুলোর যে সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্স যদি ব্রেক করো তুমি, তাহলেও কাইনেজ তৈরি হবে না, অন্য কিছু তৈরি হবে। গ্লাইসিন, অ্যালানিন, লিউসিন, আইসোলিউসিন এগুলো পরপর জোড়া লাগলে তৈরি হবে কাইনেজ। এখন তুমি জোড়া লাগাইছো উল্টাপাল্টা ভাবে, তাহলেও কিন্তু কাইনেজ হবে না, তাহলে অন্য একটা এনজাইম তৈরি হবে। আসলে কি, আমি চাই এখন কাইনেজ এনজাইম তৈরি করতে, তাহলে কাইনেজ এনজাইম তৈরি করতে গেলে আমার সেই জিন ট্রান্সক্রাইব করতে হবে। সেই জিন থেকে এমন একটা এমআরএনএ তৈরি করতে হবে, ওই এমআরএনএ এর মধ্যে কাইনেজ এনজাইম তৈরি করতে গেলে যতগুলো অ্যামাইনো অ্যাসিড জোড়া লাগানো লাগবে, সবগুলো অ্যামাইনো অ্যাসিডকে ধরে আনার মতো কোডন ওর মধ্যে যেন সংরক্ষিত থাকে, কমও না বেশিও না, এবং সঠিক সিকোয়েন্সে। তাহলে আমরা ওই জায়গাটাকে বলবো একটা সাকসেসফুল জিন। আসলে জিন হচ্ছে ডিএনএ এর সেই স্থান যেখানে একটা এমন গোপন বার্তা থাকে, ওই স্থান থেকে যদি একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, সেই মেসেঞ্জার আরএনএ যদি রাইবোজোমের মধ্যে ঢুকে প্রোটিন তৈরি করে, তাহলে একটা পরিপূর্ণ প্রোটিন তৈরি করার মতো ক্ষমতা তার মধ্যে আছে। তাহলে জিনে হচ্ছে ডিএনএ এর সেই স্থান, ডিএনএ এর সেই সুনির্দিষ্ট স্থান যেখানে একটা পরিপূর্ণ প্রোটিন তৈরি করতে গেলে যতগুলো অ্যামাইনো অ্যাসিড লাগবে, সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে একত্রিত করার জন্য যতগুলো কোডন লাগবে, কারণ প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা করে কোডন লাগবে, সেই কোডন গুলো যে মেসেঞ্জার আরএনএ এর মধ্যে থাকবে, সেই মেসেঞ্জার আরএনএ তৈরি করার ক্ষমতা থাকবে ওই জিনের ভিতরে। এর কম বা বেশি বা উল্টাপাল্টা হলে সেটাকে জিন বলে বিবেচনা করা যাবে না। জিন হচ্ছে ডিএনএ এর সেই অংশ যা থেকে এমন একটা এমআরএনএ তৈরি করা সম্ভব, যে এমআরএনএ কে ট্রান্সলেট করলে একটা পরিপূর্ণ প্রোটিন তৈরি করা সম্ভব। জিন হচ্ছে ডিএনএ এর সেই স্থান, সেই সুনির্দিষ্ট স্থান যেখান থেকে এমন একটা এমআরএনএ তৈরি করা যায়, যে এমআরএনএ কে ট্রান্সলেট করলে একটা পরিপূর্ণ প্রোটিন তৈরি করা সম্ভব। যদি একটা পরিপূর্ণ প্রোটিন তৈরি করতে যতগুলো এনজাইম লাগবে এবং যে সকল এনজাইম লাগবে তাদেরকে এনকোড করার মতো ক্ষমতা কোনো এমআরএনএ এর মধ্যে না থাকে, তাহলে ওই এমআরএনএ যে জায়গা থেকে তৈরি হবে ওটাকে জিন বলে গণ্য করার দরকার নাই। জিন বলে আমরা তাকেই গণ্য করব, সেই জিন হচ্ছে এমন একটা জায়গা ডিএনএ এর, সেখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমন একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হতে পারবে, যে মেসেঞ্জার আরএনএ এর ভেতরে একটা প্রোটিন তৈরির সমস্ত তথ্য আছে, সমস্ত ইনফরমেশন এখানে সাজানো আছে। একটা পরিপূর্ণ প্রোটিন তৈরির সমস্ত ইনফরমেশন ধারণ করে যে মেসেঞ্জার আরএনএ, সেই মেসেঞ্জার আরএনএ তৈরি করে পরে ডিএনএ এর যে নির্দিষ্ট অংশ, সেই নির্দিষ্ট অংশকে বলে জিন। আমি বুঝাইতে পারছি না পারি নাই? জি স্যার, বুঝছি। কেউ যদি থাকো আমার এই স্যার কথাটা বোঝো নাই। এমআরএনএ কি শুধু জিন থেকেই তাহলে উৎপন্ন হয়, অন্য জায়গা থেকে হয় না? অবশ্যই, অবশ্যই শুধুমাত্র জিন থেকে এমআরএনএ তৈরি হবে, অন্য কোনো জায়গা থেকে নয়। এবং এমন এমআরএনএ তৈরি করতে হবে তার মধ্যে ফুলফিল সমস্ত ইনফরমেশন আছে। একটা প্রোটিন তৈরি করতে গেলে যা কিছু লাগবে সব তার মধ্যে থাকতে হবে। সেই এমআরএনএ তৈরি করতে পারবে ডিএনএ এর যে টুকরা, যে অংশ, তার নাম জিন। আমি কি জিনের সংজ্ঞা দিতে পারছি? জি স্যার। ঠিক আছে, এখন আমরা কিভাবে জিন থেকে এই মেসেঞ্জার আরএনএ তৈরি হয় সেটা আমরা দেখব। মনে করো এটা একটা জিন, ওখানে তো কাটাকাটি হয়েছে, আবার এই পাশে নিয়ে আসি। স্যার ডিএনএ জিন ছাড়া বাকি অংশ তো কোনো কাজেই লাগতেছে না বলা যায় নাকি? এক্সট্রা কোনটা? অংশগুলো
মানে জিন ছাড়া বাকি অংশগুলো। ডিএনএ এর জিন ছাড়া কাজে বাকি লাগে না। অংশগুলো, হ্যাঁ, হ্যাঁ। বাকি অংশগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে কোনো কাজ করে না। তবে একটা ডিএনএ এর ভিতরে অসংখ্য জিন থাকে। আমি তো এখানে একটা জিন বলছি, যে কারণে তোমার কাছে মনে হইতেছে যে বোধহয় একটা ডিএনএ এর মধ্যে জিন আছে অল্প একটু জায়গা জুড়ে, আর বাকিটা সবই মনে হয় ফাও। তা না, ডিএনএ এর মধ্যে জিন থাকে শত সহস্র, হাজারে হাজার। জিন বাদ দিলে ডিএনএ এর জায়গা অবশিষ্ট থাকে খুবই কম। তবে এটা ঠিক, জিন ছাড়া ডিএনএ এর বাকি অংশটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে কোনো ভূমিকা পালন করে না। বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। স্যার এটা একটা, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে তো কাজ করে না, এমনিতে অন্য কি কাজে আসে? আর অন্য কোনো কাজের ব্যাপারে কোনো তথ্য নাই। ডিএনএ এর কাজই হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। এবং বৈশিষ্ট্য আসলে ব্যাপারটা তোমরা ওইভাবে দেখতেছো তো, আমি এই ধরো এই লিখতেছি, বলো তো আমি কি দিয়ে লিখি, হাত দিয়ে না পা দিয়ে না কি দিয়ে লিখি বলো তো? হাত দিয়ে। হাত দিয়ে লিখি। খাবার যখন খাই কি দিয়ে খাই? হাত দিয়ে। আচ্ছা ঠিক আছে। এখন আমি কি হাতের তালু দিয়ে খাই? না। হাতের পিঠ দিয়ে খাই? না। হাতের আঙুলগুলো দিয়ে খাই। কিন্তু তাই বলে কি তুমি বলবা হ্যাঁ এই হাতের তালুর কোনো ভূমিকা নাই, এই আঙুলগুলো সঞ্চালনের ক্ষেত্রে ভূমিকা নাই? আছে। আছে, সহায়ক ভূমিকা, কিন্তু সরাসরি নাই। সরাসরি আমি কলমটা ধরছি হাতের আঙ্গুল দিয়ে, কিন্তু তুমি কি বলো যে আমি লেখার সময় এই আমি হাতের আঙ্গুল দিয়ে লিখতেছি? তুমি তো বলো হাত দিয়ে লিখতেছি। জি স্যার। এবার কি বুঝতে পারছো? জি স্যার। তুমি যখন একটা ছুরি দিয়ে কাটো, ধরো এটা একটা চাকু, চাকুর দুইটা অংশ, একটা হচ্ছে ফলা, একটা হচ্ছে তার হাতল। তুমি কাটো কি হাতল দিয়ে? না, না ফলা দিয়ে। স্যার। ফলা দিয়ে কাটো। কিন্তু বলার সময় কি বলো যে আমি চাকুর ফলা দিয়ে কাটতেছি, না বলো যে চাকু দিয়ে কাটতেছি? কারণ এই হাতলটা সরাসরি কাটার অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে তার তো ভূমিকা আছে। তুমি তাকে ধরবা, তাকে দিয়ে ঘুরাবা, জোর প্রয়োগ করবা। হাতলটা ছাড়া তো চাকুটা সঠিকভাবে ব্যবহার করা যায় না, নাকি? জি স্যার। ওরকম ওরকম ডিএনএ এর ভেতরে জিন সরাসরি পার্টিসিপেট করে ক্যারেক্টার কন্ট্রোল করার ক্ষেত্রে, বাকি অংশটুকু ওকে সাপোর্ট দেয়। কথা বুঝতে পারছো? এখন যদি তুমি বলো যে তাহলে আর চাকুর হাতলের দরকার কি, হাতল ভেঙে ফেলাই দেই, বিষয়টা ওরকম ভাবে ভাবা যাবে না। বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে এবং পারছি। যেহেতু প্রসঙ্গ এসেছে তাই আরো একটু বলি। প্রকৃত কোষ, হ্যাঁ, যাদের নিউক্লিয়াস সুগঠিত, তাদের ক্ষেত্রে জিন কিভাবে কাজ করে এ বিষয়ে বিজ্ঞানীদের ধারণা সব জীবের ক্ষেত্রে এখনো পরিষ্কার না। কিছু কিছু জীবের ক্ষেত্রে জানতে পেরেছেন, কিন্তু সব জীবের ক্ষেত্রে জানা সম্ভব হয় না যে জিন কিভাবে কাজ করে। কি কাজ করে সেটা বলি নাই, কিন্তু কিভাবে কাজ করে, একটা জিন কি কাজ করে এটা বোঝা যায়। যদি তোমারে বলি হার্ট কি কাজ করে, তুমি বলে দিতে পারবা হার্ট তো রক্ত পাম্প করে। এটা বলা আর হার্ট কিভাবে রক্ত পাম্প করে এটা বলা কি এক? না স্যার। হ্যাঁ স্যার। জিন কি কি কাজ করে, এই জিন এই কাজ করে, এই জিন এই কাজ করে, এই জিন এই কাজ করে, এটা বলা যত সহজ, এই জিন এই কাজটা কিভাবে করে এটা বলা অত সহজ নয়। প্রকৃত কোষের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রেই জানা সম্ভব হয় নাই, কিন্তু আদি কোষের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জানা গেছে। আদি কোষের ক্ষেত্রে জিন কিভাবে কাজ করে সেটাকে একটা মডেল হিসেবে প্রণয়ন করা হয়েছে। ওটাকে বলে জিন অপেরন মডেল। জিন অপেরন মডেল। সেক্ষেত্রে দেখা গেছে, ধরো এটা একটা জিন, হ্যাঁ এটা একটা জিন, ডিএনএ এর একটা ছোট্ট জায়গা, এটাই একটা জিন।
এই জিনের ভিতরে দুইটা সুতা আছে, একটা সুতা 3 to 5 আর একটা সুতা 5 to 3। দেখা গেছে যে সুতাটা 3 to 5, আবারও বলছি যে সুতাটা 3 to 5, ওই সুতাটা দিয়ে এমআরএনএ তৈরি হয়। কোন সুতাটা দিয়ে বলো তো? যে সুতাটা 3 to 5 3 to 5, ওটা দিয়ে এমআরএনএ তৈরি হয়। কিন্তু যে সুতাটা 5 to 3, ওটা দিয়ে হয় না তৈরি। তাহলে বোঝা যাচ্ছে দুইটা যে সুতা ডিএনএ, তার মধ্যেও আবার একটা সুতার মধ্যে তথ্যটা বেশি কার্যকর, সঠিক তথ্য ওটার মধ্যেই আছে, ওটা দিয়েই মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, অন্যটা দিয়ে হয় না। এবং যে সুতাটা দিয়ে মেসেঞ্জার আরএনএ তৈরি হয় ওই সুতাটাকে বলা হয় টেমপ্লেট। টেমপ্লেট মানে হচ্ছে ছাঁচ। অনেক সময় ছাঁচে পিঠা তৈরি করি আমরা, সেজন্য যে সুতাটা দিয়ে এমআরএনএ তৈরি হয় ওটাকে বলে টেমপ্লেট বা ছাঁচ। আর যে সুতাটা 5 to 3, 5 to 3 মানে তো বোঝো, ওই সুতাটাকে বলে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। কমপ্লিমেন্টারি মানে কি? শুভেচ্ছা স্বরূপ। শৈলী আসো ক্লাসে? নাই? স্বস্তি শৈলী নাই ক্লাসে? নাই, রান্না বান্না নিয়ে ব্যস্ত। ও খুব ভালো রান্না করে, ও অনলাইনে সুন্দর সুন্দর কি বলা যায় খাবার তৈরি করে, আমাকে বাসায় পাঠাইছে কদিন আগে। তো দেখা গেছে ও কি করছে, ও বিভিন্ন খাবার পাঠাইছে, তার সাথে 2-3টা আইটেম পাঠাই দিছে শুভেচ্ছা স্বরূপ। ওই 2-3টাকে আমরা বলতে পারি কমপ্লিমেন্টারি। তোমরা যদি খুব ভালো মানের রেস্টুরেন্টে যাও, হোটেলে, তাহলে দেখা যাবে সকালবেলার ব্রেকফাস্ট দেবে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে আমরা যখন প্লেনে যাই কোথাও, হ্যাঁ, যে খাবারটা দেয় ওটাকে বলে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে শুভেচ্ছা স্বরূপ। এনিওয়ে, এই যে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে জিন থেকে, ঠিক আছে। এখন দেখা গেছে এই জিনের ভেতরে দুইটা সুতা ডিএনএর ভেতরে, ডিএনএ দিয়ে তো জিন, এর মধ্যে একটা সুতা সরাসরি এমআরএনএ তৈরি করে, তাই বলে যে আরেকটা সুতার মধ্যে কোনো ভূমিকা নাই তা না। কিরকম? ধরো এই ডিএনএর জিনের যে কোনো একটা জায়গায় এমন বেস সিকোয়েন্স থাকে, ওই বেস সিকোয়েন্সটাকে বলা হয় প্রোমোটার। প্রোমোটার। যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে তখন একটা এনজাইম এসে ওই প্রোমোটারের সাথে লাগবে। এই মনে করো সেই এনজাইমটা, এই এনজাইমটার নাম আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ। সেই এনজাইমটা এসে প্রোমোটারের সাথে লাগে, লাগার পরে এই এনজাইমটা সামনের দিকে হাঁটতে থাকে এরকম। যে সুতাটা 3 to 5 তার 5 এর দিকে হাঁটতে থাকে। যতটুকু সে হাঁটে সামনের দিকে এই এনজাইমটা, ততটুকু জায়গার ডিএনএটাকে সে উল্টা দিকে ঘুরিয়ে তার প্যাচ খুলে দেয়, আনউইন্ড করে তার প্যাচ খুলে দেয়, তার বন্ডগুলোকে ভেঙে দেয়। এবং এখানে আরো কতগুলো জায়গা আছে যারা এই কাজে সাহায্য করে। এটা তো প্রোমোটার। এই প্রোমোটারের পাশে আবার আরেকটা জায়গা আছে, এটাকে বলে অপারেটর। অপারেটর। তার পাশে আবার আরেকটা জায়গা আছে, এটাকে বলা হয় রেগুলেটর। রেগুলেটর। তার পাশে আবার আরেকটা জায়গা থাকে, ওটাকে বলে অপ্রেসর। অপ্রেসর। তারপরে সামনের যে জায়গাটুকু, এই জায়গাটুকু পুরোটাই কিন্তু জিন, সবটুকুটাই জিন, কিন্তু পুরোটা কিন্তু আবার মেসেঞ্জার আরএনএ তৈরিতে ব্যবহৃত হবে না। যে জায়গাটুকুর ডিএনএ, তাও আবার ওই একটা সুতা 3 to 5 সুতা, অন্যটা না, সরাসরি এমআরএনএ তৈরিতে ব্যবহৃত হবে।
ওই জায়গাটুকুকে বলা হয় এক্সন। কিন্তু ওর আগেও যে অনেকগুলো স্থান আমি দেখালাম, একটা প্রোমোটর, একটা অপারেটর, একটা রেগুলেটর, একটা অপারেসর, এইটাও আছে জিনের মধ্যে। এই জায়গাটুকুকে বলা হয় ইন্ট্রন। তার মানে দেখো, মনে করো এটা একটা জিন, এই জিনের মধ্যে কিছু জায়গা থাকে যেখানে এরকমের প্রোমোটর, অপারেটর, রেগুলেটর ইত্যাদি জায়গাগুলো থাকে। এই জায়গাগুলোকে বলা হয় ইন্ট্রন। আর এই জায়গাটুকু দিয়ে সরাসরি মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, এই জায়গাকে বলা হয় এক্সন। এই দুইটাকে একসাথে বলা হয় জিন। একটা জিনের মধ্যে দুইটা পার্ট, একটা পার্ট যেটা সরাসরি মেসেঞ্জার আরএনএ তৈরিতে ব্যবহৃত হয় তাকে বলে এক্সন, আর যে অংশটা এক্সনের ঠিক আগেই থাকে, সরাসরি মেসেঞ্জার আরএনএ তৈরিতে ব্যবহৃত হয় না কিন্তু সাহায্য করে, তাকে বলে ইন্ট্রন। এই জিনকে আবার অনেক সময় বলে সিস্ট্রন। সিস্ট্রন, জিন আর সিস্ট্রন একই জিনিস। জিনের দুইটা অংশ, একটা এক্সন আর একটা ইন্ট্রন। ইন্ট্রনের মধ্যে কি কি থাকে বলেছি? অপারেটর, হ্যাঁ অপারেটর, রেগুলেটর, তারপর হচ্ছে প্রোমোটার, তারপর অপ্রেসর, সবাই কাজ করে, সবাই সাহায্য করে। ধরো ওই যে এখান থেকে তো এমআরএনএ তৈরি হবে, তো এইখানে যে প্রোমোটার আছে ওর সাথে আইসা ওই এনজাইমটা লাগবে যে এক্সনটাকে আনউইন্ড করে উল্টা দিকে ঘুরায় তার প্যাচ খুলে তারপরে এমআরএনএ তৈরি করবে। কিভাবে করবে এখনই দেখাবো, কিন্তু জিনের কথাটা ক্লিয়ার করার জন্য এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। এই যে পার্টগুলো, অপারেটর, রেগুলেটর, প্রোমোটর, অপ্রেসর, এদের কাজ কি? প্রোমোটরের কাজ হচ্ছে ওর সাথে আইসা এনজাইমটা যেন লাগতে পারে। অপারেটরের কাজ কি? এই এনজাইমটা যেন এখন সামনের দিকে হাঁটে সেটা এনশিওর করা। রেগুলেটরের কাজ কি? এই এনজাইমটা যখন সামনের দিকে হাঁটবে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করবে, সেটার কাজের যে গতি বা তার স্পিড, এটা কন্ট্রোল করবে কে? রেগুলেটর। অপ্রেসরের কাজ কি? যখন মনে করবে যে এখন কাজ করতে পারবা না, এখন তুমি পজ দিব, পজ দেই না আমরা একটা ভিডিও বা অডিও প্লে করার মধ্যে? অপারেটরের কাজ হচ্ছে পজ দেওয়া, যে ভাই তুমি এখন থামো, একটু পরে কাজ করবা। এই সবগুলো জিনিসগুলো কিন্তু ছুরির হাতলের মতো। ছুরির হাতল যেমন সরাসরি কাটতে সাহায্য করছে না, এই জন্য ইন্ট্রনটাকে ছুরির হাতলের সাথে তুলনা করা যায়, আর এক্সনটাকে ছুরির ফলার সাথে তুলনা করা যায়। ফলা দিয়ে সরাসরি কাটবো, এক্সন দিয়ে সরাসরি এমআরএনএ তৈরি করব। আর ইন্ট্রন সরাসরি এমআরএনএ তৈরি করবে না, কিন্তু এমআরএনএ তৈরিতে সে পরোক্ষভাবে সাহায্য করবে। যে এনজাইম এসে এমআরএনএ তৈরি করবে তাকে যুক্ত হতে সাহায্য করবে, তাকে স্পিড দিতে সাহায্য করবে, কাজের গতি প্রকৃতি নির্ধারণ করতে সাহায্য করবে ইন্ট্রন। আমরা যখন একটা গাড়ি চালাই তখন অনেকগুলো জিনিস লাগে, তাই না? স্টিয়ারিং লাগে, তারপরে বলা এক্সিলারেটর লাগে, তাই না? ক্লাস লাগে, সবগুলোর কম্বিনেশন করে গাড়িটা চালাইতে হয়, তাই না? ঠিক কিনা বলো? জি স্যার। জিনের কাজও হচ্ছে ওরকম। একটা জিনের এক্সন এবং ইন্ট্রন এরকমের কম্বিনেশন করে তারপর কাজ করে, এবং এটা হাইপোথেটিক্যালি বলছি আমি, যেটা শুধু আদি কোষের ক্ষেত্রে জানা গেছে, যেটাকে জিন অপারেন্ট মডেল বলে, কিন্তু প্রকৃত কোষে জিন কিভাবে কাজ করে এই সম্পর্কে এখনো কনসেপ্ট তৈরি করা সম্ভব হয় নাই। তো যাই হোক, এবার আমরা জিনের ধারণা পেলাম, ইন্ট্রন কাকে বলে জানলাম, স্যার এক্সন কাকে বলে আবার একটু বলেন, আমি বের হয়ে গেছিলাম। আচ্ছা, ইন্ট্রন হচ্ছে জিনের সেই অংশ যা সরাসরি মেসেঞ্জার আরএনএ তৈরিতে অংশগ্রহণ করে না, তবে মেসেঞ্জার আরএনএ তৈরিতে সাহায্য করে। এই অংশটা কখনো এমআরএনএ তৈরিতে ব্যবহৃত হবে না। এখানে প্রোমোটর, অপারেটর, রেগুলেটর, অপ্রেসর, এই সব জিনিসগুলো আছে। এই জিনিসগুলো এই সামনের যে অংশটা তাকে ট্রান্সক্রাইব করে এমআরএনএ তৈরিতে সাহায্য করবে, এই অংশটা সাহায্যকারী অংশ, আর এই অংশটা সরাসরি এমআরএনএ তৈরিতে ব্যবহৃত হবে। যে অংশটা সাহায্যকারী ওটাকে বলা হয় ইন্ট্রন, আর যে অংশটা সরাসরি মেসেঞ্জার আরএনএ তৈরিতে ব্যবহৃত হয় ওটাকে বলে এক্সন। বুঝতে পারছি? ইন্ট্রন আর এক্সনকে একসাথে বলা হয় সিস্ট্রন বা জিন। বুঝতে পারছি না পারি নাই? বুঝছি স্যার। এবার আমরা দেখব কিভাবে আসলে। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল, এই যে জিনোম আছে না, জিনোম কি জিন দিয়েই মানে এটা? হ্যাঁ, জিনোম হচ্ছে এটা কি নাই। আমি বলি,
হ্যাঁ, জিনোম কাকে বলি? ধরো আমি মানুষ, আমার প্রত্যেকটা কোষে 23 জোড়া ক্রোমোজোম আছে, তাই না? 46টা ক্রোমোজোম আছে। আবার অন্য প্রাণীর অন্য সংখ্যা। এক একটা কোষে যতগুলো ক্রোমোজোম থাকে, এই সব ক্রোমোজোমের মধ্যে যত ডিএনএ আছে, সব ডিএনএ এর মধ্যে যত জিন আছে, এর মধ্যে 23টা ক্রোমোজোম হচ্ছে আমি বাবার কাছ থেকে পেয়েছি, 23টা ক্রোমোজোম আমি মায়ের কাছ থেকে পেয়েছি। আমি বাবার কাছ থেকে যে 23টা ক্রোমোজোম পেয়েছি, তার ভিতরে যতগুলো জিন আছে সেটা একটা জিনোম। আর আমি মায়ের কাছ থেকে যে আর 23টা ক্রোমোজোম পেয়েছি, তার মধ্যে যতগুলো জিন আছে তা হচ্ছে আরেকটা জিনোম। একটা প্রকৃত দেহকোষে 2 সেট জিনোম থাকে। জিনোম হচ্ছে এক সেট জিন, যা সে বাবার কাছ থেকে পায় অথবা সে মায়ের কাছ থেকে পায়। বুঝাতে পারছি না পারিনি? জি স্যার, বুঝছি। আমি আমার বাবার কাছ থেকে যতগুলো জিন পেয়েছি সেটাই হচ্ছে একটা জিনোম, আর আমি আমার মায়ের কাছ থেকে যতগুলো জিন পেয়েছি সেটা হচ্ছে আরেকটা জিনোম। আমার মধ্যে 2 সেট জিনোম আছে। ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা ওই ধারণাটাতে যাই যে কিভাবে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। তারপরেও বলবো এই বিষয়গুলো কিন্তু হাইপোথেটিক্যাল, একেবারে হাতে নাতে ধরিয়ে দেখা যায় না। দুইটা সুতা, এই সুতাটা 3 to 5 আর এটা 5 to 3। তো মনে করো এইখানে আছে জিন, এই জায়গাটুকু জিন। এখন আমাকে কি করতে হবে? এখানে মনে করো একটা সূচনা বিন্দু আছে, মানে এখানে প্রোমোটার আছে। এই পয়েন্টটার নাম হচ্ছে প্রোমোটার, PRO MOTER। এই প্রোমোটারের সাথে এসে প্রথমে একটা এনজাইম লাগবে। এই এনজাইমের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। এই এনজাইমটা আবার দুইটা অংশ আছে। এই এনজাইমটার আবার দুইটা পার্ট। কি কি? একটা পার্টকে বলে সিগমা পার্ট। সিগমা কিভাবে লিখি আমরা? এভাবে নাকি? এভাবে নাকি? না, এটা তো ওমেগা। সিগমা কি এভাবে লিখি না আমরা? সিগমা, সিগমা পার্ট। আর একটা পার্টকে বলে কোর পার্ট। দুইটা পার্ট আরএনএ পলিমারেজ এনজাইমের। যে পার্ট দিয়ে এই এনজাইমটা ডিএনএর প্রোমোটারের সাথে এসে যুক্ত হয়, সেই পার্টকে বলে সিগমা পার্ট। এটা হচ্ছে সিগমা পার্ট, আর এটা হচ্ছে কোর পার্ট। সিগমা পার্টের কাজ হচ্ছে এনজাইমটাকে প্রোমোটারের সাথে আটকায় রাখা, আর কোর পার্টের কাজ হচ্ছে বাকি কাজটা কমপ্লিট করা। বাকি কাজ কি সেটা আমরা আলোচনা করি। আমরা জানি দুইটা সুতা আছে ডিএনএর। ও করে কি, সামনের দিকে যত আগাতে থাকে, হ্যাঁ, তত এই ডিএনএটাকে আনউইন্ড করে তার প্যাঁচ খুলে দেয়, এবং দুইটা সুতার ভেতরে যে হাইড্রোজেন বন্ড আছে সেই বন্ডগুলোকেও সে ভেঙে দেয়। মনে করি আমি সেই প্যাঁচ খোলা এবং বন্ড ভাঙা জায়গাটা হচ্ছে এই এই উপরেও প্যাচ আছে, নিচেও প্যাচ আছে। এই জায়গাটুকুর আমি প্যাচ খুলে ফেলেছি। এই সুতাটা মনে করো 3 to 5, আর এই সুতাটা হচ্ছে 5 to 3। দুইটা সুতা পরস্পর বিপরীত। এই সুতা এখানে অ্যাডেনিন ছিল, তো ওর ইউরাসিল ছিল। ওর যদি ইউরাসিল থেকে থাকতো, ওর অ্যাডেনিন ছিল। গুয়ানিন ছিল, সরি, ইউরাসিল কেন হবে? থাইমিন, এটা তো ডিএনএ। হ্যাঁ, অ্যাডেনিন থাকলে থাইমিন। আরএনএ হলে না থাইমিন থাকবে না, ইউরাসিল থাকবে। অ্যাডেনিন হলে থাইমিন, থাইমিন থাকলে অ্যাডেনিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, থাইমিন থাকলে অ্যাডেনিন, অ্যাডেনিন থাকলে থাইমিন। এইভাবে এইভাবে দুইটা সুতা, এদের মধ্যে হাইড্রোজেন বন্ড ছিল এই অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে, এখন নাই। প্যাচ খোলার পরে বন্ডগুলোকে ভেঙে ফেলেছে কে? আরএনএ পলিমারেজ। ও যুক্ত হয়েছিল এখানে, যুক্ত হয়ে ও চলে এসেছে এখানে।
যতটুকু জায়গায় ও হেঁটে গেছে অতটুকু জায়গার মধ্যে ডিএনএ দুইটা সুতার মধ্যে প্যাচ খুলেও দিয়েছে, বন্ড ভেঙেও দিয়েছে, এবং আরো একটা কাজ করেছে। যে সুতাটা আছে 3 to 5, ওই সুতার বিপরীতে একটা আরএনএ সুতা তৈরি করতে করতে এসেছে। কিভাবে এসেছে? এইভাবে ডিএনএর এই যে সুতাটা, যেটা 3 to 5 সুতা, যেটাকে আমরা বলতে পারি টেমপ্লেট বা ছাঁচ, এই সুতার বিপরীতে এখানে একটা নিউক্লিওটাইড এনে দাঁড় করিয়ে দিয়েছে। এমন ভাবে নিউক্লিওটাইড তৈরি করতে যে উপাদানগুলো লাগে, হ্যাঁ, 3টে উপাদান লাগে নিউক্লিওটাইড তৈরি করতে: পেন্টোজ শর্করা, অজৈব ফসফেট আর নাইট্রোজেন যুক্ত ক্ষার। সেগুলো ওর আশেপাশেই ছিল। ওই এনজাইমটা কি করেছে? শুধুমাত্র ওই উপাদানগুলোকে ধরে যুক্ত করে এর সামনে এনে দাঁড় করায় দিচ্ছে। থাইমিনের সামনে যাকে এনে দাঁড় করায় দিবে সে হবে ইউরাসিল। এমন একটা নিউক্লিওটাইড, এরকম এরকম এই নিউক্লিওটাইডে নাইট্রোজেন যুক্ত ক্ষার হিসেবে কি আছে? বলো, নাইট্রোজেন যুক্ত ক্ষার হিসেবে কি আছে? অ্যাডেনিন, তাই না? সরি, ইউরাসিল। আর শর্করাটা থাকবে কি রকমের? শর্করাটা থাকবে হচ্ছে রাইবোজ, কারণ ও এখন এটা ডিএনএ, কিন্তু এটা তৈরি করতে যাচ্ছে যেটা, সেটা কিন্তু আরএনএ। আরএনএ যদি হয় তাহলে এখানে তো 2 নম্বর কার্বন অক্সিজেনটা থাকবে, বহাল থাকবে, বাদ যাবে না, মানে রাইবোজ শর্করা আসবে, রাইবোজ। আর কি হবে জানো? এই ইউরাসিলটা যখন আসছে তখন ওর সাথে, ওর এই যে 5 নম্বর কার্বন, ওর সাথে 3টা ফসফরাস লাগানো থাকবে। এই অবস্থায় ও আসবে, 3টা ফসফরাস। তার মানে এমন একটা ইউরাসিল আসবে যার সাথে রাইবোজ শর্করা আছে আর 3টা ফসফরাস আছে। এটার নাম হচ্ছে ইউটিপি, ইউরাসিল ট্রাইফসফেট। কিন্তু এইখানে যখন সে আসবে, আসলো, ভালো কথা। এবার এই অ্যাডেনিনের বিপরীতে, আমি এখানে ভুল বলছি না, এটা তো থাইমিন। থাইমিনের বিপরীতে আর ইউরাসিল আসবে না, আসবে কি? অ্যাডেনিন। থাইমিন থাকলে তার বিপরীতে আসবে অ্যাডেনিন। অ্যাডেনিন আসবে এমন অ্যাডেনিন যার মধ্যে 3টা ফসফরাস আছে, নাম হবে তার এটিপি, অ্যাডেনিন ট্রাইফসফেট, এই হিসেবে আসবে। কিন্তু অ্যাডেনিন যখন থাকবে তার বিপরীতে আসবে ইউরাসিল। সে আসবে তখন ওই যে বললাম ইউরাসিল ট্রাইফসফেট হিসেবে। মানে প্রত্যেকটা নিউক্লিওটাইড, সাইটোসিনের বিপরীতে আসবে গুয়ানিন। কেমন আসবে? গুয়ানিনের 3টা ফসফরাস থাকবে। এখন খেয়াল করো, এটা একটা নিউক্লিওটাইড, হ্যাঁ, যারা ক্লাস করছো ডিএনএ আরএনএ গঠন তাদের অসুবিধা হবে না। মনে করো এটা হচ্ছে অ্যাডেনিন, এর সাথে আমি 3টা ফসফরাস দিলাম, ভালো কথা। এটার নাম কি? এটিপি। মানে কি? অ্যাডেনিন ট্রাইফসফেট, ভালো কথা। এটা এনে দাঁড় করাইলাম। এই পাশে আমার ডিএনএ সুতাটাতে ছিল থাইমিন, তার বিপরীতে আমি এনে দাঁড় করাবো অ্যাডেনিন। কিভাবে? 3টা ফসফরাস সহ ট্রাইফসফেট। তারপরে মনে করো নিচেরটা দেখাই, উপরে যেহেতু জায়গা নেই, এটা গুয়ানিন। তাহলে গুয়ানিনের বিপরীতে এসে দাঁড়াবে কে? কে দাঁড়াবে? সাইটোসিন। কেমন ভাবে দাঁড়াবে? 3টা ফসফরাস নিয়ে আসবে। এটা হচ্ছে নিয়ম। রাইবোজ শর্করা, সরি, ওই আরএনএ পলিমারেজ এনজাইম যখন ডিএনএর বিপরীতে একটা নিউক্লিওটাইডকে এনে দাঁড় করিয়ে দেয় আরএনএ তৈরি করার জন্য, সেই নিউক্লিওটাইড কি করে? একসাথে 3টা ফসফরাস নিয়ে আসে। এটার নাম কি? সাইটোসিন ট্রাইফসফেট। কিন্তু আমরা তো জানি এই 3টা ফসফরাসের আমার কোনো দরকার নাই। আমার দরকার কি? যদি আমি আরএনএ সুতো বানাতে চাই তাহলে এই ফসফরাসটাকে আমি রাখবো, এই ফসফরাসটাকে দিয়ে এই 3 নম্বরের সাথে এই ফসফরাসের একটা বন্ড করব। এই দুইটা আমার দরকার নেই। আছে আমার এই দুইটা দরকার আছে? না স্যার। দরকার নেই। আবার যদি উপরে আমার এক্সটেন্ড না করি তাহলে এই 3টা ফসফরাসকেই আমি ভেঙে বাদ দিয়ে দিব, আমার দরকার নেই, কারণ আমি এখানে অফ রাখবো। এইভাবে মনে করো ডিএনএ সূত্রটা কিন্তু এই হচ্ছে ডিএনএ সূত্রটা। ডিএনএ সূত্রটাতে আছে তোমার
অ্যাডেনিন। তাহলে একটা নিউক্লিওটাইড প্রথম এনে দাঁড় করায় দেয় এমন নিউক্লিওটাইড, অ্যাডেনিনের বিপরীতে কে আসবে? ইউরাসিল। কিন্তু এমন ইউরাসিল আসবে যার ভিতরে তিনটা ফসফরাস আছে, নাম হবে কি? ইউরাসিল ট্রাইফসফেট। কিন্তু আমার তো তিনটা ফসফরাস দরকার নাই, আমার শুধু একটা ফসফরাস দরকার, যে ফসফরাসটা দিয়ে আমি এই বন্ড করব। আমি যদি এইটুকু ভেঙে বাদ দিয়ে দিই তাহলে তো কোনো অসুবিধা হচ্ছে না। এই কিন্তু আমার আরএনএ সুতাটা তৈরি হচ্ছে, ঠিক না? এই হচ্ছে আমার ডিএনএ সুতাটা, আর এই হচ্ছে আরএনএ সুতাটা। এইভাবে ডিএনএর এইখানে ধরো আরএনএ পলিমারেজ এনজাইমটা বসছে, সে বসে যত সামনের দিকে হাঁটবে, কোন দিকে হাঁটবে? এই সুতাটা যদি নিচের দিকে থাকে 3, উপরের দিকে থাকে 5, ওই দিকে হাঁটবে। যতটুকু জায়গা সে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাবে, অতটুকু জায়গায় এভাবে আরএনএ তৈরি করতে করতে সে যাবে। এটা আরএনএ কিভাবে হলো? এটা আরএনএ এইভাবে হলো, এই যে শর্করাটা সে নিয়ে আসছে, এই শর্করাটা কিন্তু রাইবোজ শর্করা। যদি রাইবোজ হয়ে যায় তাহলে এটা আরএনএ। তারপর আরো আছে, এটা ডিএনএ। এখানে অ্যাডেনিন ছিল, এর বিপরীতে সে থাইমিন আনে নাই। কাকে আনছে? ইউরাসিল। কারণ আরএনএর ভিতরে তো থাইমিন থাকতে পারবে না। এইভাবে একটা আরএনএ সুতা তৈরি করতে করতে সামনের দিকে আগাতে থাকে আরএনএ পলিমারেজ এনজাইম। কিন্তু একটা কথা আছে, এই যে দুইটা ফসফরাস দরকার নাই কিন্তু আসার সময় নিয়ে আসছে, তাহলে আনলো কেন? আসলে দরকার আছে। কেন দরকার আছে জানো? তুমি এই যে নিউক্লিওটাইডটা, এই নিউক্লিওটাইডটা তার সাথে এই নিউক্লিওটাইডটাকে যুক্ত করেছো। যুক্ত না করলে তো লম্বা চেইনটা হবে না। পলিনিউক্লিওটাইড সুতা তৈরি করতে হলে তো যুক্ত করতে হবে নিউক্লিওটাইড গুলোকে এনে এনে। যুক্ত করবা কিভাবে? এস্টার বন্ডের মাধ্যমে, তাই না? এখানে তুমি এস্টার বন্ড করে তারপরে নাই ফসফরাস দিয়ে একটার সাথে আরেকটাকে ধরছো, সত্যি না মিথ্যা? জি স্যার। এস্টার বন্ড ছাড়া কি ফসফরাস দিয়ে শর্করাকে ধরা যাবে? না স্যার। যাবে না। সেই এস্টার বন্ড তৈরি করতে তো একটা এনার্জি লাগবে, সেই এনার্জিটা তুমি কোথায় পাবা? সবসময় মনে রাখতে হবে, একটা নতুন বন্ড তৈরি করতে গেলে এনার্জি সাপ্লাই দিতে হয়, আর একটা বন্ড ভেঙে ফেললে এনার্জি প্রডিউস হয়। এটা জানতে হবে। এই যে দুইটা ফসফরাস ছিল না তোমার, এই দুইটা ফসফরাসকে যখন তুমি এখান থেকে ভেঙে বাদ দিয়ে দাও, যে দরকার নাই তুমি ভেঙে যাও, তখন বন্ড ভেঙে যায়। ভেঙে গেলে যে এনার্জি উৎপন্ন হয়, সেই এনার্জি আবার এইখানে এস্টার বন্ড তৈরি করার সময় ব্যবহৃত হয়। ও যদি আসার সময় একটা ফসফরাস নিয়ে আসতো তাহলে তো এই বন্ড ভাঙার সুযোগ তুমি পাইতা না। যদি তুমি বন্ড ভাঙার সুযোগ না পাইতা তাহলে এস্টার বন্ড তৈরি করে একটা নিউক্লিওটাইড যে আরেকটা নিউক্লিওটাইডের সাথে জোড়া লাগে সেটা আর লাগতে পারতো না। বুঝাতে পারছি না পারি নাই? স্যার তার মানে আগে হলো যে ওদের ওই ফসফরাসের বন্ডটা ভাঙে, তারপর যে শক্তি উৎপন্ন হ্যাঁ হয় তার হ্যাঁ আবার হ্যাঁ 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 আসার সাথে সাথে এইখানে ট্রাইফসফেট হিসেবে আসে। আসার সময় কি আসে? গুয়ানিন বললে মানে শুধু গুয়ানিন না, আসছে সে গুয়ানিন ট্রাইফসফেট হিসেবে এসে, মনোফসফেট হয়ে যায় না স্যার? হ্যাঁ গুয়ানিন মনোফসফেট হয়ে যায়, আর পাইরোফসফেট আলাদা হয়ে যায়। এই যে পাইরোফসফেটটাকে ভেঙে বাদ দিয়ে দিচ্ছ, তখন যে এনার্জি প্রডিউস হচ্ছে, ওই এনার্জি ব্যবহার করেই একটা নিউক্লিওটাইডের সাথে আর একটা নিউক্লিওটাইডের এখানে আবার এই এস্টার বন্ড তৈরি হয়। আমি কি বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার বুঝতে জি পারছি। স্যার। এবং আরো একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে এই তোমার এই যে ডিএনএ সুতাটা, এই সুতাটা নিচের দিকে আছে 3 প্রাইম, তাই না? আর উপরের দিকে কি আছে? 5 প্রাইম। 5 প্রাইম। কিন্তু তুমি যে আরএনএটা তৈরি করবে এটা হতে হবে উল্টা। এটা উল্টা ভাবে তৈরি হবে। উল্টা ভাবে মানে কি? হ্যাঁ। ধরো তোমার এই যে ডিএনএটা, তোমার ডিএনএটার ডিরেকশনটা আছে এরকম, অক্সিজেনটা আছে এরকম, এটা ফসফরিক অ্যাসিড। তোমার ডিএনএর এই অ্যাডেনিনটা হচ্ছে এই 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 গুয়ানিনটা হচ্ছে এই। তাহলে দেখো তোমার ডিএনএর অক্সিজেনটা কি নিচের দিকে আছে না? জি স্যার। তাহলে যেটা তৈরি হবে এটার অক্সিজেনটা হবে উপরের দিকে, এই সেন্সে উল্টা। অথবা তোমার এটাকে যদি তুমি 3 প্রাইম দিয়ে আঁকো তাহলে তোমার আঁকা লাগবে এরকম এরকম। তাহলে তুমি যেটা তৈরি করবা সেটা হবে এরকম। কথা বুঝতে পারছি না পারি নাই?
জি স্যার বুঝেছি। অর্থাৎ খেয়াল করো, তোমার দুইটা সুতা, এই ডিএনএর দুইটা সুতা, এই সুতাটা মনে করো 5 to 3, এই সুতাটা 3 to 5, এখানে আছে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, গুয়ানিন, সাইটোসিন, এই দুইটা ডিএনএ সুতা। এখন এই 3 to 5 যে সুতা, এটা হচ্ছে তোমার টেমপ্লেট। এটার বিপরীতে আরএনএটা তৈরি হতে থাকবে এরকম এরকম। আরএনএ তৈরির ডিরেকশনটা কি? আরএনএ এর এই দিকটা হবে 5 প্রাইম আর ওই দিকটা হবে 3 প্রাইম। বুঝতে পারছি? থাইমিনের বিপরীতে অ্যাডেনিন, সাইটোসিনের বিপরীতে গুয়ানিন, গুয়ানিনের বিপরীতে সাইটোসিন, কিন্তু অ্যাডেনিন থাকলে তার বিপরীতে আসবে ইউরাসিল। এই সাইটোসিনটা আসার সময় ট্রাইফসফেট হিসেবে আসছে, এসে একটা ফসফরাস রেখে মনোফসফেট আর দুইটা বাদ দিয়ে দিচ্ছে। সে বাদ দেওয়ার সময় যে এনার্জি প্রডিউস হয়েছে, সেই এনার্জি ব্যবহার করে এই বন্ডগুলো তৈরি হয়েছে। একটার সাথে আরেকটার যে পাশাপাশি বন্ড, স্টার বন্ড, সেটা তৈরি করতে যে এনার্জি লাগছে সেটা পাওয়া গেছে কোত্থেকে? ওই দুইটা ফসফরাস ভেঙে বাদ দেওয়ার সময় যে এনার্জি তৈরি হয়েছে সেটা দিয়ে পাওয়া গেছে। এইভাবে এই যে সুতাটা তৈরি হয়েছে, এই সুতাটার নাম কি? এটা আরএনএ। কি আরএনএ? মেসেঞ্জার আরএনএ। এটা এই ডিএনএ এর যে সুতাটা, টেমপ্লেট বা ছাঁচ, তার ঠিক বিপরীত নিউক্লিওটাইড বহন করবে। এটার ভিতরে নিউক্লিওটাইডের সিকোয়েন্স থাকবে টেমপ্লেট বা ছাঁচের ঠিক বিপরীত, কিন্তু কমপ্লিমেন্টারি এর অনুরূপ। শুধু পার্থক্য এক জায়গায় হবে, কমপ্লিমেন্টারির যদি কোথাও থাকে থাইমিন, তাহলে এমআরএনএ সেই জায়গাটাতে থাইমিন না থেকে থাকবে কি? ইউরাসিল। এই ধরো ডিএনএর এখানে আছে অ্যাডিনিন, তাহলে এখানে আছে থাইমিন, কিন্তু এটার এখানে থাকবে ইউরাসিল, আর বাকি সব ভাবে হুবহু একই রকম। বোঝার চেষ্টা করো, খেয়াল করো, এটা অনেক সময় পরীক্ষা দেয়। এইটা হচ্ছে ডিএনএ সুতা, খেয়াল করো, এটা একটা ডিএনএ সুতা। এখন এই সুতাটা মনে করো 5 to 3, আর এই সুতাটা হচ্ছে 3 to 5, তাহলে এমআরএনএ তৈরি হবে এই সুতাটা দিয়ে। এখন মনে করো এখানে অ্যাডিনিন আছে, থাইমিন আছে, থাইমিন আছে, অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে, অ্যাডিনিন আছে, থাইমিন আছে, থাইমিন আছে, অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে। এখন এটা দিয়ে যখন আমি এমআরএনএ তৈরি করব, সেই এমআরএনএটা কিরকম হবে? এটার সিকোয়েন্সটা কিরকম হবে? এই যে 3 to 5, এইটাকে কপি করে তৈরি করব, তাহলে এটার মতো হবে না? এটার যদি উল্টা চিন্তা করি, তাহলে এটার মতো হবে না? জি স্যার। শুধু পার্থক্য হবে কোথায়? এখানে থাইমিনের বিপরীতে অ্যাডিনিন, ঠিক আছে, থাইমিনের বিপরীতে অ্যাডিনিন আসবে, এই যে থাইমিনের বিপরীতে অ্যাডিনিন আসবে, কিন্তু অ্যাডিনিনের বিপরীতে কি থাইমিন আসতে পারবে? না, ইউরাসিল আসবে। সাইটোসিনের বিপরীতে গুয়ানিন, গুয়ানিনের বিপরীতে সাইটোসিন। এটা ধরো থাইমিনের বিপরীতে অ্যাডিনিন, অ্যাডিনিনের বিপরীতে ইউরাসিল, সাইটোসিনের বিপরীতে গুয়ানিন, গুয়ানিনের বিপরীতে সাইটোসিন। এখন মিলাও, এইটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এটার সাথে এই উপরেরটা মিলাও, 5 to 3 প্রাইম ডিএনএটা সুতাটা মিলাও, কমপ্লিমেন্টারি যেটা, সব জায়গায় একই রকম, শুধু যেখানে থাইমিন ওখানে ইউরাসিল, আর বাকি সব হুবহু সেম। সেম নাকি সেম না? জি স্যার সেম। সোজা হিসাব, কারণ এই সুতাটা দিয়েই তৈরি হবে মেসেঞ্জার আরএনএ। তো এবার আরেকটু ওই কথায় ফিরে যাই। এইভাবে তো সুতার বিপরীতে সুতা তৈরি করতে করতে আগাবে, মেসেঞ্জার আরএনএ তৈরি করতে করতে আগাবে। আবার একটু দেখো, ছবি এরকম আঁকতে হবে। দেখো, এটা মনে করি 3 to 5, 5 to 3, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে এই সুতাটা দিয়ে। এই আরএনএটা কিভাবে তৈরি হবে? এই সুতাটা নিচের দিকে 3 আছে, বাট এটা নিচের দিকে থাকবে 5, উপরের দিকে থাকবে 3। তার মানে মেসেঞ্জার আরএনএ তৈরির অভিমুখ বা ডিরেকশন হচ্ছে, তৈরির অভিমুখটা হচ্ছে কিরকম? মেসেঞ্জার আরএনএ তৈরির অভিমুখ কি 3 to 5 নাকি 5 to 3? বলো। স্যার 5 to 3। 5 to 3. হ্যাঁ, এমআরএনএ তৈরির অভিমুখটা হচ্ছে 5 to 3। ঠিক আছে, এখন তৈরি হতে হতে এরকম তো আগাতে থাকবে, কিন্তু যেখানে গিয়ে দেখবে এই টেমপ্লেট বা ছাঁচের ভিতরে একই বেস বারবার আছে,
মনে করো গুয়ানিন 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 গুয়ানিন, পর পর খালি অনেকগুলো গুয়ানিন। এটা দেখার সাথে সাথে ওই যে আরএনএ পলিমারেজ এনজাইম, মনে আছে তার কথা? জি স্যার। সে বুঝতে পারবে যে আমি জিনের শেষ প্রান্তে চলে আসছি। তখন সে কি করবে? ওই রিপিটেড বেস বলে এটাকে, রিপিটেড বেস দেখার সাথে সাথে তখন আর সে সামনে আগাবে না। এই আরএনএ পলিমারেজ এনজাইমের তো দুইটা পার্ট, একটা হচ্ছে সিগমা পার্ট আর একটা হচ্ছে কোর পার্ট। মনে রেখো, প্রোমোটার, এই যে প্রোমোটার, এর সাথে এই এনজাইমটাকে ধরে আটকায় রাখছে কিন্তু সিগমা পার্ট। আর এতক্ষণ ধরে যতগুলো কথা বলছো, যতগুলো কাজ ওকে দিয়ে করাইছো, প্যাচ খুলছো, বন্ড ভাঙছো, তারপরে হচ্ছে এই কি বলা যায়, ডিএনএ এর নিউক্লিওটাইডের বিপরীত নিউক্লিওটাইড এখানে দাঁড় করায় দিছো, পাইরোফসফেট ভেঙে আলাদা করছো, কত কিছু করছো, সব কাজ ওরে দিয়ে করাইছো। সব কাজ করে কিন্তু কোর পার্ট। সিগমা পার্টের কাজ খালি হাত দিয়ে ধরে বসে থাকা, যেন ছুঁইটা না যায়। কিন্তু আরএনএ পলিমারেজের বাকি কাজ সব কে করে? কোর পার্ট। কোর পার্ট। স্যার একটা কিন্তু কথা বলবো? আচ্ছা শুনি, আমি শেষ করি কথাটা। কিন্তু যখনই দেখে এই রিপিটেড বেস চলে আসছে, তখনই এই সিগমা পার্ট আর সামনের দিকে হাঁটতে পারে না। তখন সে আস্তে করে প্রোমোটারটাকে ছেড়ে দেয়। প্রোমোটার ছেড়ে দিলে কি হবে? আরএনএ পলিমারেজ এনজাইম ওখান থেকে ছুটে আলাদা হয়ে যায়। কিন্তু যাওয়ার সময় সে কি করে জানো? এই যে আরএনএটা সে তৈরি করেছে, হ্যাঁ, মেসেঞ্জার আরএনএ, ওইটাকে সে ডিএনএর ভেতর থেকে বের করে দিয়ে যায়। এই বের করে দেয় কেমন করে জানো? 5 প্রান্তটা আগে বের করে দেয়, এই 3 প্রাইম প্রান্তটা পরে বের। এই জন্য 5 প্রাইম প্রান্তটাকে বলা হয় হেড আর 3 প্রাইম প্রান্তটাকে বলা হয় টেইল। সন্তান যখন প্রসব হয় তখন হেড আগে বের হয়, ঠিক সেরকম যে আরএনএটা তৈরি হলো, সেটাকে যাওয়ার সময় ওই আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ এর ভেতর থেকে বের করে দিয়ে যায়। আরো একটা কাজ করে, যাওয়ার সময় এই যেখানে প্যাচ খুলে দিয়েছিল সেই প্যাচটা আবার ফিরিয়ে দিয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? মনে হয় এরকম যে জিনের উপরে একটু হাত বুলায় দিয়ে চলে যায় আরএনএ পলিমারেজ, যে ভাই তুমি কিছু মনে করো না, আমাকে আল্লাহ তাআলা ওইভাবেই বানাইছে যে আমি, তুমি যতটুকু জায়গা জুড়ে আছো সেটাকে আমি দেখে ওই অনুযায়ী একটা এমআরএনএ তৈরি করব। আমি করেছি, এখন আমি চলে যাচ্ছি। আমি যাওয়ার সময় তোমার প্যাচ ফিরায় দিয়ে গেলাম, তোমার হাইড্রোজেন বন্ড আবার আগের মতো ফিরায় নাও, তুমি মাইন্ড করো না। আমি তোমার ভেতর থেকে একটা মেসেজ, মহান আল্লাহ তাআলা একটা মেসেজ তোমার এখানে রাখছিল, সেটা আমি কপি করে নিয়ে বের হয়ে এসেছি। মেসেঞ্জার আরএনএ এর মধ্যে ওই কপি করে দিয়ে দিয়েছি, এবার তুমি তোমার মতো করে থাকো। এই মেসেঞ্জার আরএনএ তৈরির পর, এই ধরো মেসেঞ্জার আরএনএ তৈরি হলো, তৈরির পরে এই যে 5 প্রাইম প্রান্ত, এখানে একটা অতিরিক্ত গুয়ানিন এসে লাগে, আর 3 প্রাইম প্রান্তে অনেকগুলো অ্যাডিনিন এসে অতিরিক্ত যুক্ত হয়, পরে এগুলো হয় পরে। আর একটা ঘটনা ঘটে, এই যে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, এর মধ্যে কিছু অপ্রয়োজনীয় কোডন থাকে। অপ্রয়োজনীয় কোডনটা কিরকম? মনে করো একটা সেন্টেন্স যদি আমি এরকম বলি, আমি ভাত খাবো খাবো না। এখন এইখানে দুইটা খাবো দিছি, এটা কোনো দুইটা খাবার দরকার আছে বলো? না স্যার। তাহলে একটা খাবো কেটে বাদ দিতে হবে, তাহলে বাক্যটা সুন্দর হবে। সেই ঘটনাই ঘটে, এই মেসেঞ্জার আরএনএটা যে তৈরি হয়ে গেল, তার মধ্যে অনেক অপ্রয়োজনীয় কোডন আছে, সেই কোডনগুলো কেটে বাদ দিতে হয়। ধরো এখান থেকে এইটুকু কেটে বাদ যায়, এইটুকু কেটে বাদ দেওয়ার পরে এই মাথা আর এই মাথা এসে পরে আবার জোড়া লাগে। এই 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 মাঝখান থেকে একটা অংশ কিন্তু কেটে আলাদা হয়ে গেছে, এই অংশটুকু কেটে আলাদা হয়ে গেছে। এখন কি হয়ে গেল? এখন এমআরএনএটা অনেক সাইজে ছোট হয়ে গেল, কিন্তু এই ছোট এমআরএনএ এর মধ্যে একেবারে সব প্রয়োজনীয় অংশগুলো আছে, এর মধ্যে কোনো অপ্রয়োজনীয় কোডন নাই। এই ছোট এমআরএনএটা নিউক্লিয়াসের ভেতর থেকে বের হইতেও গিয়ে সুবিধা, রাইবোজোমের ভিতরে ঢোকার পরে তার কোডন গুলো পড়তেও সুবিধা, কারণ এর মধ্যে কোনো ফালতু কোনো শব্দ নাই। এই যে কতগুলো কাজ আমি করলাম, কি 5 প্রাইম প্রান্তে একটা গুয়ানিন ক্যাপ লাগাইলাম, 3 প্রাইম প্রান্তে অনেকগুলো অ্যাডিনিন দিয়ে একটা লেস তৈরি করলাম, আর
মাঝখানে যে কতগুলো বা বিভিন্ন জায়গায় কতগুলো অপ্রয়োজনীয় কোডন ছিল যেগুলো দিয়ে কোনো অ্যামাইনো অ্যাসিডকে টেনে আনা যাইতো না, সেই কোডন গুলোকে কেটে বাদ দিলাম। এই সবগুলো ঘটনাকে একসাথে বলা হয় এমআরএনএ চূড়ান্তকরণ। হ্যাঁ, ইংরেজিতে বলে স্প্লাইসিং। স্প্লাইসিং স্প্লাইসিং SING, আর রোজার দিনে লিখতে ইচ্ছে করে না। স্প্লাইসিং স্প্লাইসিং মানে চূড়ান্ত করা। চূড়ান্ত করা মানে কি, 5 প্রাইম প্রান্তে একটা অতিরিক্ত গুয়ানিন ক্যাপ লাগবে, 3 প্রাইম প্রান্তে অনেকগুলো অ্যাডেনিন দিয়ে একটা টেইল তৈরি হবে, আর কোথাও কোনো অপ্রয়োজনীয় কোডন থাকলে সেটাকে কেটে বাদ দিতে হবে। এই সমস্ত কাজকে একসাথে বলে স্প্লাইসিং বা চূড়ান্তকরণ। আর এই কাজগুলো করে অনেকগুলো এনজাইম, অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো উপাদান। সবগুলো ফ্যাক্টর বা উপাদানকে একসাথে বলে স্প্লাইসিওজোম। সিওজোম। এই হয়ে গেল আমার একটা সুন্দর এমআরএনএ। এই পুরো প্রক্রিয়াটাকে বর্ণনা করার জন্য কয়েকটা ধাপ বর্ণনা করা হয়, কয়েকটা ধাপে পুরো প্রক্রিয়াটা বর্ণনা করা হয়। কিরকম? সবার প্রথম ধাপে বলা হয় এই যে প্রোমোটার, তার সাথে আইসা যে লাগছে এনজাইমটা, এটা একটা ধাপ। এই ধাপটাকে বলা হয় অ্যাটাচমেন্ট, সংযুক্তি। হ্যাঁ, প্রোমোটরের সাথে এসে আরএনএ পলিমারেজ এনজাইম যে যুক্ত হয়, এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট বা সংযুক্তি। তারপরে সে যে সামনের দিকে হাঁটে, প্যাচ খোলে, বন্ড ভাঙে, ডিএনএ এর বিপরীতে আরএনএ তৈরি করে, সমস্ত কথাগুলো বর্ণনা করবা তুমি আরেকটা পয়েন্টের মধ্যে। এটার নাম হচ্ছে ইলংগেশন। ইলংগেশন মানে হচ্ছে সুতার সম্প্রসারণ, আরএনএ সুতার সম্প্রসারণ। সবশেষে তুমি আরেকটা, তার মানে অ্যাটাচমেন্টের পরে তুমি বলবা ইলংগেশন, আরএনএ ইলংগেশন। সবশেষে তুমি আরেকটা পয়েন্ট বলবা, ওই যে রিপিটেড বেস পাওয়ার পরে সিগমার কোর পার্ট খুলে আলাদা হয়ে যায়, এমআরএনএটাকে বের করে দেয়, হ্যাঁ, এবং ডিএনএটার প্যাচ ফিরিয়ে দেয়। ওটাকে তুমি বলবা টার্মিনেশন। টার্মিনেশন। আর সবশেষে তুমি বলবা স্প্লাইসিং। তাহলে আমরা এমআরএনএ নোটটা এভাবে তৈরি করব, যার মধ্যে 4টা স্টেজ থাকবে। সবার প্রথম অ্যাটাচমেন্ট, তারপরে ইলংগেশন, তারপরে টার্মিনেশন, তারপরে স্প্লাইসিং। আমার কাছে নোটটা করা থাকার কথা, আমি খুঁজে একটু দেখি, আমি পাইলে নোটটা একেবারে গ্রুপে দিয়ে দিব। ওটা এমআরএনএ এর গঠনের পর তো টিআরএনএ শুরু করছিলেন, এখন আবার এই এমআরএনএ এইটা লিখবো? না, তুমি টিআরএন এর গঠনটা লিখছো না, হ্যাঁ। তারপরে তুমি লিখবা জিন। জিনের নোট পাইছো? না স্যার। তাহলে আমি জিনের নোটটা দিয়ে দিব এখন, সেই জিনের নোটটা লিখবা। তারপরে লিখবা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের নোটটা আমি এখনো দিতে পারি নাই, তোমাদের 2টা নোট দিছি, সেটা ট্রান্সক্রিপশন না। ট্রান্সক্রিপশনের নোটটা আমি খুঁজে দেখতে হবে, পাচ্ছি না। পাইলে আমি সেটা দিয়ে দিব। তাহলে তুমি প্রথমে জিনের নোট করবা, তারপর ট্রান্সক্রিপশনের নোট করবা, তারপরে আসবে রেপ্লিকেশন বা ট্রান্সলেশন, তারপর ট্রান্সলেশন, তারপর রেপ্লিকেশন। সেগুলো এখনো পড়াই নেই। আজকে আমি এই এমআরএনএ তৈরির এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, সেটার নোট আমি গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি একান্ত না পাই, তাহলে আমি পরের দিন লেখায় নিব, লেখায় দিতে সময় লাগবে না, 5 মিনিট লাগবে। আর তার আগে আমি জিনের নোটটা দিয়ে দিব। জিনের নোট আমার কাছে আছে, এখনই দিয়ে দিতেছি। তাহলে পড়ার সিকোয়েন্স বুঝছো? গতকালকে টিআরএনএ পর্যন্ত নোট করছো, তারপরে জিনের নোট করবা, তারপরে ট্রান্সক্রিপশনের নোট করবা। ট্রান্সক্রিপশনের নোট আমি দিয়ে দিতে পারলে ভালো, দেখে দেখে তুলে নিবা। আর না দিতে পারলে আমি পরের দিন লেখায় দিব। কোন একজন মেয়ে যেন কি বলতে চাইছিল, সে কথা বলো, আর বাকিরা চলে যাও। বাকিরা লিভ নাও। কে যেন একজন কি একটা জানতে চাইছিল, সে কি আসো না লিভ নিছো? না হ্যাঁ, স্যার, বলো। বুঝতে পারছি হ্যাঁ, বলো। স্যার। ও, প্রশ্নটা কি ছিল তাহলে বলো না, শুনি একটু। ওই যে ও যে প্যাচ কেন খোলে, মানে কাজ কি এর জন্য, মানে প্যাচ যখন খোলে, ধরেন আমরা যদি একটা রশি খুলতে নেই, তখন হ্যাঁ, সে মাথায় একটা গিট্টুর মধ্যে পড়ে না, সেইটা পড়ে কিনা আর কি দিয়ে। ওরে না রে মা, এটা এমন ভাবেই আল্লাহ তাআলা তৈরি করেছে। ওই ডিএনএ এর মধ্যে এত যে তোমার একটা ছোট্ট, ওরে বাবা, একটা খালি চোখে দেখা যায় না কোষ, তার মধ্যে এত কিছু জিনিস, নিউক্লিয়াস, এতগুলো ক্রোমোজোম, তাই না? একটা ক্রোমোজোমের সুতার সাথেই তো আরেকটা ক্রোমোজোমের সুতার প্যাচ লাগে না। হ্যাঁ, তা তো ঠিকই। তাহলে এখানে এই রাইবোজোম আরএনএ পলিমারেজ প্যাচ খুলে বন্ড ভেঙে এত কিছু বের করে নিয়ে আসে, প্যাচ লাগবে কেন? প্যাচ তো লাগার মতো ওকে বলে দেওয়া হয় নাই। যিনি ওকে তৈরি করেছেন, তিনি বলে দিয়েছেন যে তুই এইভাবে কাজ করবি, এর বাইরে একটু পরিমাণে যাওয়ার ক্ষমতাও তোর নাই। জি স্যার। বুঝাতে পারছি? হ্যাঁ, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।